টাইটানিকের পরে যদি কোনো মানুষ জাহাজের উপর বিশ্বাস রাখত তবে সেটা ছিল এমভি এক্সপ্লোরার। এটি ছিল বিশ্বের প্রথম ক্রুজ শিপ, যেটিকে বিশেষভাবে বরফে চলাচলের জন্যই তৈরি করা হয়েছিল। এর পারফরমেন্স এতটাই ভালো ছিল যে এটি অ্যান্টার্কটিকায় অনেক জাহাজকে রেস্কিউ করার রেকর্ড করেছে। কিন্তু 2007 সালের 23 নভেম্বরের রাতে কালো ও নির্জন সাউদার্ন ওশানে এই জাহাজের সাথে এমন একটি দুর্ঘটনা ঘটে যে মাঝ সমুদ্রে একে একা ফেলে চলে যাওয়া ক্যাপ্টেনের জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে। দর্শকবৃন্দ, 1960 সালে সমুদ্রপথে অ্যান্টার্কটিকার সফর করা প্রায় অসম্ভব ছিল। মনে করা হতো যে অ্যান্টার্কটিকার পথে সমুদ্র বরফে পূর্ণ থাকায় সেখানে কোনো সাধারণ জাহাজের যাত্রা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু একজন সুইডিশ আমেরিকান ব্যবসায়ী এরিক লিন্ডব্লাড একে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন এবং এমন একটি জাহাজ তৈরি করার সিদ্ধান্ত নেন যা সহজে অ্যান্টার্কটিকার যাত্রা করতে পারে। যারা অ্যান্টার্কটিকা দেখার স্বপ্ন দেখতেন তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারেন, এই লক্ষ্যেই একটি বিশেষ জাহাজ তৈরি করা হয় যার দৈর্ঘ্য ছিল 240 ফুট এবং ওজন 2300 টনেরও বেশি। এই জাহাজটির নাম রাখা হয় লিন্ডব্লাড এক্সপ্লোরার। যদি টাইটানিক বা আরএমএস অলিম্পিকের সাথে এর তুলনা করা হয় তাহলে হ্যাঁ, এটি সাইজে ছোট ছিল, কিন্তু মজবুতির দিক থেকে এর কোনো জবাব ছিল না। এটি ছিল প্রথম ক্রুজ শিপ যেটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছিল যাত্রীদের অ্যান্টার্কটিকার বরফে ঘেরা পানির ভ্রমণ করানোর জন্য। সাধারণ জাহাজগুলো করতে পারে না। যখন কোনো জাহাজকে বরফে ঘেরা সমুদ্রে পাঠাতে হয় তখন তার সামনে একটি আইস ব্রেকার লাগানো হয়, কিন্তু এই জাহাজ ছিল আইস ক্লাস 1A ক্যাটাগরির। একে বরফে চলার জন্য আলাদা আইস ব্রেকারের দরকার পড়তো না, বরং একে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এর ওজনেই বরফ ভেঙে যেতে থাকে। এই জাহাজে 104 জন যাত্রী এবং 54 জন ক্রিউ মেম্বার থাকার ব্যবস্থা ছিল। এই ক্রুজ শিপে সব ধরনের বিলাসবহুল সুবিধার পাশাপাশি আরও একটি জিনিস ছিল যা এমভি এক্সপ্লোরারের গৌরব আরও বাড়িয়ে দিচ্ছিল, কারণ এটিকে বিশেষভাবে অ্যান্টার্কটিকার সফরের জন্য তৈরি করা হয়েছিল এবং বরফ থেকে নিরাপদ রাখার জন্য এর নিচের অংশ ডাবল লেয়ারে তৈরি করা হয়েছিল। লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই এই জাহাজ সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে যায় এবং মানুষ এতে চড়ে অ্যান্টার্কটিকা যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। আসলে প্রথমে এর নাম রাখা হয়েছিল লিন্ডব্লাড এক্সপ্লোরার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর মালিকেরাও পরিবর্তিত হতে থাকে। 2004 সালে শেষবার এই জাহাজটি টরন্টো ভিত্তিক ট্রাভেল কোম্পানি গ্যাপ অ্যাডভেঞ্চারার্স কিনে নেয়, যারা এর নাম এমভি এক্সপ্লোরার রেখেছিলেন। তারা কখনো ভাবেননি যে এই জাহাজ আর কোনোদিন অন্য কারো মালিকানা যাবে না। 2007 সাল পর্যন্ত এমভি এক্সপ্লোরার অ্যান্টার্কটিকার 250টি সফল যাত্রা সম্পন্ন করেছিল, কিন্তু সেই বছর নভেম্বর মাসে এটি এমন এক যাত্রার উদ্দেশ্য রওনা হচ্ছিল যেখান থেকে এটি আর কোনোদিন ফিরে আসবে না। এটি ছিল নভেম্বর 2007। এমভি এক্সপ্লোরার তার 19 দিনের যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এটি আর্জেন্টিনার শহর উসাইয়া থেকে যাত্রা শুরু করার কথা ছিল এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হয়ে সাউথ জর্জিয়া আইল্যান্ড, তারপর অ্যান্টার্কটিকা পৌঁছানোর পরিকল্পনা ছিল। 11 নভেম্বর 2007 সালে এমভি এক্সপ্লোরারে 100 জন যাত্রী ও 54 জন ক্রিউ সদস্য আবারও অ্যান্টার্কটিকার এই মনোরম সফরের জন্য রওনা দিলেন। এখান পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কাউকে ধারণাও ছিল না যে এই সুন্দর যাত্রা তাদের এক ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দেবে। এমভি এক্সপ্লোরারের ক্যাপ্টেন ছিলেন 49 বছর বয়সী বেঙ্ট ভাইম্যান। তিনি হাজার হাজার বার এই বরফে ঘেরা সমুদ্রে জাহাজ চালিয়েছেন, আর তার এই অভিজ্ঞতার কারণেই যাত্রীরা নিজেদের নিরাপদ মনে করছিলেন। কিন্তু অ্যান্টার্কটিকার শিপ ক্যাপ্টেনরা যতই অভিজ্ঞ হোক না কেন, সেখানে পরিবেশের হঠাৎ পরিবর্তনের কারণে প্রতিবারই আলাদা আলাদা সমস্যার মুখোমুখি হতে হয়, আর প্রতিবারই তাদের সামনে নতুন এক চ্যালেঞ্জ দাঁড়ায়। এই যাত্রার শুরুতে ক্যাপ্টেন বেঙ্ট ভাইম্যান একটি আশ্চর্য সিদ্ধান্ত নেন। তিনি তার পরিকল্পিত রুট থেকে সরে গিয়ে জাহাজকে একটি নতুন পথে নিয়ে যেতে চান, কারণ ক্যাপ্টেনের বিশ্বাস ছিল এতে হয়তো তারা বেশি বরফে ঢাকা এলাকায় না গিয়েই গন্তব্যে পৌঁছাতে পারবেন। শুরু এর 10 দিন একদমই সাধারণ নিয়ম অনুযায়ী চলছিল, কিন্তু 22 নভেম্বর সন্ধ্যায় সূর্য হঠাৎ মেঘে ঢেকে যাচ্ছিল এবং যাত্রীরা তাদের নিজ নিজ ক্যাবিনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এই সময় এমভি এক্সপ্লোরার এমন এক এলাকায় প্রবেশ করল যেখানে প্রচুর বরফ ছিল চারদিকে। ক্যাপ্টেন ঘোষণা দেন যে আমরা বরফে ঢাকা এলাকায় প্রবেশ করছি, তাই বরফে বারবার ধাক্কা লাগার কারণে আওয়াজ হবে।
এবং এই রাতটি আপনাদের সহ্য করতে হবে। অন্ধকারের কারণে ক্যাপ্টেন জাহাজের গতি কমিয়ে মাত্র 5 নট প্রায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা সেট করেছিলেন। আস্তে আস্তে জাহাজ পাতলা বরফের স্তর পার করে গিয়ে মোটা এবং পূর্ণ বরফের স্তরের দিকে এগোচ্ছিল। কিন্তু ক্যাপ্টেনের ধারণা ছিল না যে রাতের 10টা বাজে গেছে এবং বেশি কিছু দেখতে পাচ্ছিলেন না। মধ্যরাতে হঠাৎ জাহাজ একটি ভয়ঙ্কর আওয়াজ শুনল। জাহাজটি হঠাৎ থেমে গেল। প্রথমে কারো কিছুই বুঝতে পারেনি, কিন্তু পরে জানা গেল যে জাহাজটি একটি কঠিন বরফের স্তম্ভের সঙ্গে ধাক্কা লেগে থেমে গেছে। কারণ ক্যাপ্টেন আগেই ঘোষণা দিয়েছিলেন, তাই অনেক যাত্রী সেই আওয়াজ মনোযোগ দেননি এবং ঘুমিয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পর ক্যাপ্টেন আবার জাহাজ চালাতে সক্ষম হলেন। এমভি এক্সপ্লোরার আবারও বরফ কেটে বরফাচ্ছন্ন সমুদ্রে এগিয়ে চলছিল। কিন্তু ক্যাপ্টেন সহ জাহাজে থাকা যাত্রীরা জানতেন না যে জাহাজের নিচের অংশ এক জায়গায় ছিদ্র হয়ে গেছে এবং ধীরে ধীরে জাহাজের নিচের অংশে পানি জমতে শুরু করেছে। ঘুমিয়ে থাকা যাত্রীদের চোখ তখনই খুলে গেল যখন তাদের কেবিনে পানি ঢোকা শুরু করলো। যাত্রীদের কেবিন জাহাজের নিচের অংশে ছিল, তাই পানি প্রথম সেখানেই পৌঁছেছিল। এটা দেখে যাত্রীদের মধ্যে হঠাৎ ভয়ের এক তরঙ্গ ছড়িয়ে পড়ল। সবাই নিজের জীবন বাঁচানোর জন্য এখানে সেখানে দৌড়াতে শুরু করলো। পানি জাহাজের যে কোনো জায়গা দিয়ে ঢুকে পড়ছিল, হোক সেটা লাইট সুইচ, ডাক্ট ভেন্ট বা দরজার ফাটল। ক্যাপ্টেন যখন পর্যন্ত এই বিষয়টা জানতে পারলেন, তখন অনেক ক্যাবিন পানি ভর্তি হয়ে গিয়েছিল। প্রথমে তিনি মনে করেছিলেন হয়তো সামান্য ক্ষতি হয়েছে, যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু পানির চাপ বাড়তে থাকায় তখন ক্যাপ্টেনও বুঝতে পারলেন না যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ক্যাপ্টেন দ্রুত জাহাজ খালি করার আদেশ দিলেন এবং সব লাইফবোট নামিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। তবে পানি জমার কারণে জাহাজটি একপাশে ঝুঁকে পড়েছিল। ক্রিউ সদস্যরা দ্রুত জাহাজ খালি করতে এবং মানুষের জীবন রক্ষা করতে ব্যস্ত ছিলেন। জাহাজের গন্তব্য থেকে প্রায় এটি 46 কিলোমিটার দূরে ছিল এবং ক্ষতিগ্রস্ত জাহাজ নিয়ে গন্তব্যে পৌঁছানো অসম্ভব ছিল। আরেকটি বড় সমস্যা ছিল আন্টার্কটিকার এই সমুদ্র বরফে ঢাকা হওয়ায় অত্যন্ত ঠান্ডা এবং এখানকার শীতল বাতাসের কারণে লাইফ বোটে থাকা মানুষদের জন্য পরিবেশ অনেক বেশি কষ্টকর ছিল। দেরি করাও সম্ভব ছিল না, তাই ক্যাপ্টেন SOS সংকেত পাঠানো শুরু করলেন। এই সংকেতগুলো ন্যাশনাল জিওগ্রাফিক এবং নর্ডজ নামক পরিচিত জাহাজগুলোকে পাঠানো হয়েছিল। তবে এই জাহাজগুলো অনেক দূরে ছিল এবং তারা তৎক্ষণাৎ এখানে পৌঁছানো সম্ভব ছিল না। ধীরে ধীরে পানি এমভি এক্সপ্লোরারের সেপারেটর রুমে জমতে শুরু করলো। এটি সেই ঘর যেখানে জাহাজের সব মেশিনারি থাকে, অর্থাৎ এখান থেকেই পুরো জাহাজকে পাওয়ার সরবরাহ করা হয়। এই রুমে পানি ঢোকার কারণে এমভি এক্সপ্লোরারের সমস্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল। আন্টার্কটিকার বরফে ঢাকা সমুদ্রের মাঝখানে এমভি এক্সপ্লোরার সম্পূর্ণ অন্ধকারে একা দাঁড়িয়েছিল। এর ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল এবং জাহাজ এখন শুধু সমুদ্রের ঢেউয়ের মর্জির উপর নির্ভর করছিল। ক্যাপ্টেন যখন উদ্ধার কার্যক্রম নিয়ে চিন্তিত ছিলেন, তখন তার মাথায় আরেকটি চিন্তাও ছিল। যদি ইঞ্জিন আবার চালু না হয়, তাহলে তীব্র বাতাস ও ঢেউ জাহাজটিকে আবার বরফে ভরা অঞ্চলে ঠেলে দিতে পারে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইঞ্জিন ম্যানুয়ালি চালু করার চেষ্টা করা হয়। সৌভাগ্যবশত এই আইডিয়া সফল হয় এবং ইঞ্জিন আবার চালু হয়ে যায়। ক্রিউ সদস্যরা জাহাজ খালি করার প্রক্রিয়া শুরু করলো। তাদের গতি বাড়িয়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে জাহাজেই থাকা সবাই 4টি লাইফ বোটে চড়ে ঠান্ডা জলের মধ্যে নেমে গেলেন। কিছুক্ষণ ক্যাপ্টেন এবং কয়েকজন ক্রিউ সদস্য জাহাজকে সোজা করার চেষ্টা চালালেন, কিন্তু শেষ পর্যন্ত ইঞ্জিন আবার বন্ধ হয়ে গেল। এখন এমভি এক্সপ্লোরারে দ্রুত পানি ঢুকতে শুরু করলো এবং ক্যাপ্টেনের দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। তাই ক্যাপ্টেন এবং কয়েকজন ক্রু সদস্য জাহাজ থেকে নেমে লাইফ বোটে উঠলেন। এখন প্রায় 150-এর বেশি মানুষ এই ঠান্ডা গভীর সাউদার্ন ওশানে লাইফ বোটে বসে খোলা আকাশের নিচে কারো সাহায্যের অপেক্ষায় ছিল, আর শীতল বাতাস তাদের অপেক্ষাকে আরও কঠিন করে তুলছিল। পরবর্তী 4 ঘন্টা এই অপেক্ষা চলেছিল এবং শেষ পর্যন্ত একটি একটি করে জাহাজ এসে তাদের উদ্ধার করতে সক্ষম হয়। এটি ছিল নর্ডজ নামের জাহাজ, যাকে ক্যাপ্টেন SOS কল করেছিল। সবাই সফলভাবে বাঁচানো গেলেও এমভি এক্সপ্লোরারের ভাগ্যে ডুবে যাওয়াই ছিল লেখা।
এই দুর্ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়, যেখান থেকে এই ফলাফল সামনে আসে যে এই ক্ষতি ক্যাপ্টেন ব্যাংকড ভাইম্যানের ভুলের কারণে ঘটেছে। কারণ ক্যাপ্টেন যে বরফটিকে প্রথমে পাতলা বরফ মনে করে জাহাজটিকে ওই অঞ্চলে প্রবেশ করিয়েছিলেন, আসলে তা বহু বছরের পুরনো ঘন বরফের স্তর ছিল। আজ এমভি এক্সপ্লোরারের জাহাজের ধ্বংসাবশেষ পেঙ্গুইন দ্বীপ থেকে 25 মাইল দক্ষিণ পূর্বে 1300 মিটার গভীরে অবস্থিত। আশা করছি মঈন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় ভরা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে।